আরে পায়েল, নিচে কি করছিস? আরে গাছের ওপরে আয় না। দেখ, গাছের ওপর থেকে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। কি যে ভালো লাগছে। এমন সুন্দর দৃশ্য তো আর বারবার দেখা যায় না। আরে এই নীলিমা, নিচে নেমে আয়, গাছে থাকিস না। যদি পড়ে যাস তাহলে ব্যথা পাবি, নিচে নেমে আয়। না না, এখানকার দৃশ্যগুলোই আলাদা। আমি আসছি না। আরে নীলিমা, তুই আমাদের কথা শুনিস না কেন? আরে আমরা 3 বান্ধবী এখানে নদীর পাড়ে বসে মজা করতে আর গল্প করতে এসেছি, আর তুই ওখানে বাঁদরের মতো গাছে উঠেছিস। নিচে আয়। তোর কথায় আমি এখান থেকে নামছি না। তুই পায়েলের চুল বেনি কর। 3 বান্ধবী নদীর কিনারায় গল্প করছিল আর হাসাহাসি করছিল। এমন সময় হঠাৎ অপর পাশ থেকে একজন গ্রামবাসী ওদের কাছে ছুটে আসলো। আরে তোমরা 3 জন কি করছো? তাও আবার এই নদীর কিনারায়? আরে একটু দেখো তো, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। খেয়াল আছে? তোমরা জানো না নাকি যে সূর্য ডুবে গেলে কেউ আর এই নদীর দিকে একদমই আসে না, এই গাছেও কেউ ওঠে না। এখন এভাবে কি দেখছো? চলো তোমরা 3 জন তাড়াতাড়ি ফিরে এসো। আরে চলো, তাড়াতাড়ি করো, ফিরে এসো। কি হয়েছে কাকা? চিৎকার করছো কেন? আরে আমরা তো এখানে গল্প করছি। আরে মা, এখন আমি কি বোঝাবো? তাড়াতাড়ি ফিরে এসো। সূর্য ডোবার পর কেউই আর এই নদীর কিনারায় একদমই থাকতে পারে না। তাড়াতাড়ি ফিরে এসো। আরে তোমরা তো কথাও শোনো না। আচ্ছা আমি তো চলে যাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি চলে যেও, তাড়াতাড়ি চলে যেও। লক্ষণ পাগলের মতো ওখান থেকে পালিয়ে গেল। আরে এই লক্ষণ কাকার আবার কি হলো? কাকা এত ভয় পেয়েছে যেন এখানে কোনো ভূত প্রেত রয়েছে। দেখ নীলিমা, কাকা যখন বলছে তাহলে নিশ্চয়ই কিছু আছে। চল, আমাদের এখান থেকে যেতে হবে, এখানে আর থাকা ঠিক হবে না। হ্যাঁ পায়েল, ঠিক বলেছিস তুই। চল যাই। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে চল, আমিও আসছি। তারপর নীলিমাও ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসে আর 3 বান্ধবী ওখান থেকে চলে যেতে শুরু করে। পায়েল আর জ্যোতি একটু এগিয়ে যায় আর নীলিমা একটু সামনে এগোতেই হঠাৎ ওর পিছনে ও কারো পায়ের শব্দ শুনতে পায়। আরে এমন মনে হচ্ছে যেন কেউ আমাকে অনুসরণ করছে। নীলিমা যখনই পেছন ফিরে তাকায় তখন পেছনে কেউই ছিল না। আরে এ কি, পেছনে কেউ নেই? এ কি হচ্ছে? কি হয়েছে? কি দেখছিস? দেখ, আমরা এত দূর চলে এসেছি, তুই এখনো ওখানেই দাঁড়িয়ে আছিস। আরে পায়েল, এ তুই কি বলছিস? মনে হচ্ছে কোনো ভূত ওর পিছু নিয়েছে। দেখ, ও ভূত দেখছে। আরে তোরাও না, তোরা কি সব বলছিস? চল যাই, ভূত প্রেত বলে কিছু হয় না। চল এখন। 3 বান্ধবী হাসাহাসি করতে করতে নিজেদের বাড়ি ফিরে যায় আর নীলিমাও নিজের বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। আর মাঝরাত হওয়ার সাথেই নীলিমা হঠাৎ নুপুরের শব্দ শুনতে পায়। তখন নীলিমা ভয় পেয়ে উঠে বসে। কেউ তো ছিল যে আমার পিছনে দাঁড়িয়ে ছিল। কেউ আমাকে অনুসরণ করছে। কে সে? কে সে? কিন্তু আশেপাশে কাউকেই দেখা যায় না। আমার খুবই অদ্ভুত লাগছে। আমার ঘুমিয়ে পড়া উচিত। তারপর নীলিমা কোনো মতে ঘুমানোর চেষ্টা করে। এমন সময় হঠাৎ একটি সাদা ছায়া ওর শরীরের ভেতরে প্রবেশ করে। এ কি? কেউ তো আছে যে আমার শরীরে ঢুকেছে। সামনে এসো, আমাকে দেখা দিচ্ছ না কেন? আমার অনেক ভয় করছে। এভাবে ভয় দেখিও না। ভয় পেও না, আমি হলাম আরুষি, তোমার কোনো ক্ষতি করব না। মৃত্যুর পরেও আমি শান্তি পাইনি। আমি কিছু মানুষকে শান্তি দিতে চাই। আমার শুধু তোমার সাহায্য দরকার। তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু ন্যায় বিচার চাই। দেখো, আমার প্রথমে ভয় লাগছিল, কিন্তু তোমার এই কথাগুলো শুনে আমার তোমার উপর দয়া হচ্ছে। তুমি সামনে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে। শুধু আমাকে মেরো না। তখনই হঠাৎ একটা সাদা আলো দেখা যায় আর সাদা কাপড়ে আরুষি ওর সামনে আবির্ভূত হয়। আমি কয়েক মাস ধরে ওই গাছটাতে অপেক্ষা করছিলাম, কেউ তো আসুক যে আমার কষ্টটা বুঝতে পারবে। আরে তোমার সাথে এমন কি হয়েছিল যে তুমি মরে গিয়েছো আর এইভাবে ওই গাছে থাকছো? আমাকে সম্পূর্ণ বিষয়টা বলো, তবেই আমি তোমাকে সাহায্য করব। এটা হলো 7 মাস আগের কথা। আরুষির বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে। আরুষি সবসময় ভয়ে ভয়ে থাকত আর একদিন মন খারাপ করে রান্নাঘরে বসেছিল। তখনই ওর শাশুড়ি কল্যাণী ওখানে আসে।
কি হয়েছে বৌমা, তোমার চোখ থেকে জল পড়ছে কেন? কিছুই না মা, ওই এমনি আমার মন কেমন করছিল। আমি বুঝতে পারছি, এটা নতুন ঘর, নতুন পরিবার, তোমার বুঝতে কিছুটা সময় লাগবে, কিন্তু এভাবে কান্না করা ঠিক না। সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার মায়ের মতোই, তাহলে তোমার আর কিসের চিন্তা? মা, আমার ভয় করে যে দিদি না জানি কখন কোন বিষয় নিয়ে রাগ করবে। আমি সব সময় চেষ্টা করি যাতে দিদি, দাদা আর রঞ্জন তিনজনকে খুশি রাখতে পারি, কিন্তু আমি কিছু না কিছু ভুল করেই ফেলি। চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, ওরাও তোমাকে বুঝতে শুরু করবে। আর সব বিষয় নিয়ে এত কান্নার দরকার নেই। কল্যাণী ওখান থেকে চলে যায়। তারপর আরুষি নিজেকে সামলে নিয়ে ঘরের কাজে মন দেয়। ঠিক তখনই ওর ননদ আসে। আরে এ আরুষি, আমি বলেছিলাম না এই বাড়ির দরজায় কেউ কিছু চাইতে আসলে কিছুই দিবি না। পাশের বাড়ি যে কাকি আছে তার 3টে মেয়ে আছে। আজ শুনলাম যে তুই ওদেরকে অনেক চাল দিয়েছিস। তুই কি এখানে ধ্বংস করতে এসেছিস? এরপর যদি আর দেখি যে তুই আমার অনুমতি ছাড়া কাউকে কিছু দিয়েছিস তাহলে ভালো হবে না। আরুষি হতাশ হয়ে যায়। গরিবদের সাহায্য করার পরেও ওকে এত কিছু শুনতে হলো। আর এভাবেই দিন কেটে যায়। অন্যদিকে অনুষ্কা বিরক্ত হয়ে ওর ঘরে বসেছিল। না, ব্যাস অনেক হয়ে গেছে। আমাকে যেভাবেই হোক এই গরিব ঘরের মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতেই হবে। এখন আমি একে আর সহ্য করতে পারবো না। আরে, যদি আমি আমার পছন্দের মেয়ের সাথে আমার দেবরের বিয়ে দিয়ে দিতাম তাহলে বাড়িতে আমার রাজত্ব হতো। আমি সেই মেয়ের সাথেই দেবরের বিয়ে দিতাম যাকে আমার হাতের মুঠোয় রাখতে পারতাম। কোনো সমস্যা নেই, এখনো দেরি হয়নি। আমি একে এমন হেনস্থা করব যে এ বাড়ি থেকে পালিয়ে যাবে। তারপর অনুষ্কা বিরক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই রঞ্জন ওখানে আসে। রঞ্জন, তোমাকে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে। আমাদের বাড়ির ছোট বউ কি ঠিকভাবে তোমার খেয়াল রাখে না? বৌদি, ও তো আসলে ভালো করে খেয়াল রাখে, কিন্তু আসলে ও এখন কি বলবো বৌদি, জানি না কেন ও ভয়ে ভয়ে থাকে। তুমি তো সারাদিন ওর সাথেই থাকো, তুমি তো অবশ্যই জানবে যে ও সারাদিন এরকম চুপ করে থাকে কেন, একদম শান্ত থাকে। কি বিষয় বৌদি, বলেছে তোমাকে? বলতে তো চায় না, কিন্তু আমার ননদ খুবই সুন্দরী, এটা তো তোমাকে মানতেই হবে। আর তোমাকে ওর খুব একটা পছন্দ হয়নি। বেচারি প্রতিদিন এই কথা বলে কেঁদে ফেলে। ওর চোখে তো সারাক্ষণই জল থাকে। কি বলছো? ও এরকম বলে?